এর কি কোনো বিহিত সম্ভব নয় চপল মামা? এতক্ষণে সুযোগ পেয়ে গড়গড় করে সবটা বলে যায় প্রবাল। বলতে বলতে খেয়াল করে মামার ভ্রু জোড়ার মাঝে ভাঁজটা আস্তে আস্তে গভীর হচ্ছে। এর বিহিত তো আজ থেকে প্রায় 150 বছর আগের এক ঘটনার মধ্যে লুকিয়ে আছে ভাগনাবাবু। দেবীর আহুতিতে তোরা বিঘ্ন ঘটালি, ভালো করলি না মূর্খের দল। আমি ঠিক ফিরে আসবো। নমস্কার, আমি সৌমেন, আর আপনারা শুনছেন গল্পের জন্য। আজকের গল্প অনন্যা দেবরায় রচিত চপল ঠাকুর সিরিজের প্রথম গল্প অগ্নি আহুতি। অনন্যা দেবরায় জন্ম হুগলি জেলার চন্দননগরে, বর্তমানে শিলিগুড়ি নিবাসী। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করার পর বেশ কিছুদিন স্কুলে শিক্ষকতাও করেছিলেন। গল্প ক্যাফে দলের সাথে জড়িত আছেন তিনি। ইচ্ছেরানা সংকলনেও লেখিকার গল্প আছে। এছাড়া ফেসবুকে আছে ওনার নিজস্ব ব্লগ মিঠে হাওয়া। কলরব পত্রিকাতে এবং পূজা উপলক্ষে প্রকাশিত উজান বন্ধু পত্রিকাতেও লেখিকার লেখা স্থান পেয়েছে। সাহিত্যকে পাথেয় করে এগিয়ে যাওয়ার আশা রাখেন তিনি। চপল ঠাকুরের ভূমিকায় নিহারেন্দু ব্যানার্জি এবং অন্যান্য ভূমিকায় 86.7 তোমার এফএম থেকে RJ সৃজন, নকটার্নাল অডিও হরর স্টেশন থেকে দেবপ্রিয়া, জয়, ফিওর ফেদার্স চ্যানেল থেকে অনিরুদ্ধ এবং আমি সৌমেন। গল্পের মিউজিক ডিজাইন করেছে রাজব্রত দাস। একটি বিশেষ সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন রাজস্বী হালদার, প্রচ্ছদ শিল্পী সৌরেন্দ্র। তাহলে চলুন আর বেশি দেরি না করে চটপট শুরু করে ফেলা যাক আজকের গল্প অনন্যা দেবরায় রচিত অগ্নি আহুতি। বিজয়ের দেহটা শ্মশানে নামাতে নামাতেই আকাশ ভেঙে বৃষ্টি এলো। ভরা মাঘে এমন তুমুল বৃষ্টি যেন মরার উপর খাঁড়ার ঘা। এই মাঝরাতে এমন আকাশ ভাঙা বৃষ্টিতে ভিজলে আর রক্ষে নেই। তাই শ্মশান যাত্রীরা যে যার মাথা বাঁচাতে দৌড়ে গিয়ে আশ্রয় নিল বেশ দূরের এক পরিত্যক্ত গোয়াল ঘরে। একে অমাবস্যা, তাই ঝড় বৃষ্টি, সবারই মনটা কু ডাক ডাকছে। গ্রামের এই শ্মশানটার বেশ পুরনো এক বদনাম ছিল। পরে অবশ্যই জমিদার বাড়ি থেকে কালী মন্দির প্রতিষ্ঠা করার পর আর তেমন কিছু অঘটন ঘটেনি। কিন্তু পুরনো ত্রাস পূর্বজদের থেকে বর্তমান যুগের ছেলেপিলেদের মধ্যেও না জানা কোনো কারণেই আজও একই রকমের অমলিন। বাজের কড়কড়ানির সাথে সাথেই সবারই হৃদস্পন্দন বাড়ছে ক্রমাগত। আচমকাই সবার খেয়াল হয় সুবোধ নেই। অন্ধকারের মধ্যেই গলা উঁচিয়ে ডেকে কিংবা ঝড়ের বাতাস বাঁচিয়ে দেশলাই জেলেও সুবোধের পাত্তা কিন্তু পাওয়া যায় না। ভয়ে সকলেরই মুখ শুকিয়ে আমসি। ছেলেটা গেল কোথায়? সবাই যখন বেশ দুশ্চিন্তার পুকুরে ডুব দিয়েছে, তখনই আচমকা বাদল বলে ওঠে, ও হয়তো শ্মশানে রয়ে গেছে। বিজয়ের প্রিয় বন্ধু কিনা? কথাটা অবশ্যই মিথ্যে নয়। বিজয় আর সুবোধ যাকে বলে হলো গিয়ে হরিহর আত্মা। এমনিতেই এই অকালে বন্ধু প্রয়াণে সুবোধ বড্ডই মন মরা হয়ে আছে সেই গতকাল থেকেই। গত রাতে বিজয়ের লরির তলায় চাপা পড়ার খবরটা গাঁয়ে আসা স্তক ঘুম মেরে গিয়েছিল সুবোধ। আজ গাঁয়ের ছেলে ছোকরারা সদর হাসপাতাল থেকে বিজয়ের দলা পাকানো দেহটা পোস্টমর্টেম করিয়ে নিয়ে যখন বিকেল গড়িয়ে গাঁয়ে ফিরেছিল, তখন সারা গাঁ হাও মাও করে কেঁদে উঠলেও সুবোধের দু চোখ ছিল শীতের নির্জলা নালার মতোই শুকনো। ঠাই বসেছিল সাদা কাপড়ে আগা পাশতলা মোড়া বিজয়ের লাশের পাশে। সুবোধ হয়তো শ্মশানেই থেকে গেছে।
অথই জলে মানুষ যেমন এক টুকরো কাঠের চেলাকেই আঁকড়ে ধরে ভাসতে চায়, ঠিক তেমনি এই শ্মশান যাত্রীর দলও এই এক টুকরো সম্ভাবনাকেই মনে প্রাণে বিশ্বাস করার চেষ্টা করে বৃষ্টি থামার অপেক্ষায় মন দেয়। ঘণ্টাখানেক পর বৃষ্টি কমে। শ্মশান যাত্রীরা আবার সবাই দল বেঁধে শ্মশানে ফিরে আসে, কিন্তু গিয়ে সকলে মিলে একই সাথে হোঁচট খায়। সুবোধ তো কোথাও নেই। বিজয়ের কাপড়ে মোড়ানো দেহটা একাই পড়ে আছে চার পেয়ে খাটিয়াটার উপর। এদিক ওদিক অল্প খোঁজ করার পরে গায়ের বিশ্বনিন্দুক গোবিন্দ খুড়ো বাঁকা হাসি হেসে বলে, মাঘের বৃষ্টি সহ্য করা সবার কম্য নয়, বুঝলে? ঠান্ডার হাত থেকে বাঁচতে দিয়েছে চম্পট গায়ে। সে বাবাজি এতক্ষণে নে ধুয়ে দুমুঠো গরম ভাত সাঁটিয়ে লেপের তলায় ঢুকলো বলে। মুখে বললেই তো আর পেরানের বন্ধু হয় না, দায়িত্বটাই আসল, বুঝলে? নাও নাও, এইবার সবে মিলে কাজে হাত দাও। অবিশ্বাস আর রাগের দোলচালে দুলতে দুলতে বাকিরা চিতা সাজানোর কাজে মন দেয়। ঘুটঘুটে অন্ধকার শ্মশানে কিছুই ভালো করে দেখা যায় না। বিজয়ের দেহ চিতায় তোলার পর মুখাগ্নির পালা আসে। বিজয় অবিবাহিত ছিল। সংসার বলতে মা, বাবা আর ছোট বোন, তাই সুবোধেরই কথা ছিল মুখাগ্নি করার, কিন্তু বিপদকালে তো সে বেটাই চম্পট দিয়েছে। কিন্তু লরির চাকার তলায় থেঁতলে চিড়েচেপটা হয়ে যাওয়া ওই বিভৎস লাশের মুখাগ্নি করতে বাকিরা আর কেউ রাজি না হওয়ায় শ্মশানের ওই মুড়ি পোড়া বামুনটাই কি সব মন্তর পড়ে কাপড়ে মোড়ানো অবস্থাতেই চিতেই তুলে দেয় বিজয়কে। দাউ দাউ করে জ্বলছে চিতা। শ্মশান যাত্রীরা জটলা পাকিয়ে বসে আছে অদূরে। কনকনে শীতের কামড়ে সবাই জবুথবু। গায়ের তরতাজা জোয়ান ছেলেটার আচমকা মরে যাওয়ার শোক ততক্ষণে ফিকে হয়ে গিয়ে ঘরে ফেরার তাড়া তখন সবার মনে। আচমকাই পাল বাড়ির ছোট ছেলে বরুণের ভয়ার্ত চিৎকার ভেসে আসে একটা কচু ঝোপের আড়াল থেকে। চমকে উঠে সকলে দৌড় দেয় সেই দিকে। বরুণ সেখানে কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে ড্যাব ড্যাবে চোখে তাকিয়ে আছে একটা সাদা কাপড়ের বড় সড়ো পোঁটলার দিকে। শান্তিপাড়ার বিশ্বাস বাড়ির গোপে বিশ্বাস বেশ বিরক্ত হয়ে বরুণকে দলছুট হয়ে এই ঝোপে আসার কারণ জিজ্ঞেস করতেই মুখটা খুললেও সেটা আর বন্ধ করতে পারেনি সে। কারণ ততক্ষণে সবাই দেখতে পেয়েছে ঝোপের মাঝে দলা পাকিয়ে পড়ে থাকা পুঁটুলি ছিঁড়ে বের হয়ে এসেছে বিজয়ের থ্যাতলানো মাথার বেশ খানিকটা। আতঙ্ক আর বিস্ময় স্তব্ধ হয়ে যায় সবাই। চিতা যে চলছে সেটা তবে কে? সুবোধ নয় তো? সবাই আবার দৌড়ে যায় চিতার কাছে। ঠিক তখনই বিদ্যুতের ঝলকানিতে চকচক করে ওঠে একটা রূপোর হাড়। চিতার অল্প দূরেই পড়েছিল সেটা। হাড়টা দেখেই আঁতকে ওঠে বাদল। ওটা তো সুবোধের হার, সব সময় ওটা গলায় পড়ে থাকতো। আতঙ্কে নীল হয়ে সবাই চেয়ে থাকে দাউ দাউ করে জ্বলতে থাকা চিতাটার দিকে। এই পর্যন্ত বলে চুপ করলেন শিউলিবাড়ি গ্রামের তথাকথিত জমিদার ভজন নন্দী। বনগাঁ স্টেশন থেকে নেমে বাসের প্রায় সোয়া ঘন্টা লাগাতার ঝাঁকুনি খাওয়ার পরে আসে এই শিউলিবাড়ি গ্রাম। নামের মতোই সুন্দর ছিমছাম গ্রামটাতেই মামার বাড়ি প্রবালের। তার বাড়ি অবশ্যই হুগলি জেলার কোন্নগরে। বাবা সেখানকার পোস্ট অফিসে চাকরি করে। সেই হিসেবে জন্ম থেকে এই 22 বছর বয়স পর্যন্ত গায়ে কলকাতার হাওয়া মেখে বেড়ে ওঠা আর 5টা মফস্বলবাসীর মতোই সেও বড় হয়েছে। তার এই 22 বছরের জীবনে হাতে গোনা 5 বার সে এসেছে নিজের মামা বাড়িতে। এই নিয়ে 6 বার হলো। গ্র্যাজুয়েশনের ফাইনাল পরীক্ষা দেবার পরে মাসখানেকের লম্বা ছুটিটা এই অজপাড়া গায়ে কাটানোর কোনো প্ল্যান অবশ্য প্রবালের ছিল না। কিন্তু মায়ের মুখে গত কয়েক মাস জুড়ে এখানে বেশ কতগুলো রহস্যময় হত্যাকাণ্ডের কথা শুনে একটা অ্যাডভেঞ্চারের লোভেই এইবার সে এসেছে এখানে। কপালগুনেই হবে হয়তো শিউলিবাড়ি গ্রামের জমিদার বাড়িখানাই হলো প্রবালের মামা বাড়ি।
বর্তমান জমিদার মানে নামকে ওয়াস্তে হলেও ভজন নন্দী হলেন প্রবালের একমাত্র মামা। শিউলিবাড়ি গ্রামটা এখনও কেমন গ্রামই রয়ে গেছে। মোবাইলের নেটওয়ার্ক খুবই দুর্বল হওয়ার জন্যই মনে হয় গ্রামের যুব সমাজ এখনও সন্ধেবেলা নির্ভেজাল আড্ডা মারে, কিশোরেরা বিকালে খোলা মাঠে ফুটবল পেটায়, গাঁয়ের মেয়েরা দল বেঁধে পুজো পার্বণ করে। আর রোজ যেটা হয় সেটা হলো জমিদার বাড়ির বৈঠকখানায় গাঁয়ের বয়স্ক মানুষদের নিয়ে বসে একটা জমাটি আড্ডার আসর, যেখানে এখনো ভুক ভুক করে হুঁকো টানা থেকে শুরু করে তেলমুড়ি মাখা, পেয়ালা পেয়ালা চা আর সাদা ধবধবে ফরাসে বসে তাকিয়ায় হেলান দিয়ে গুড়গুড় শব্দে জমিদার বাবুর অম্বুরি তামাক টানার গড়গড়া সবই পাওয়া যায়। কিন্তু সবুজ গাছগাছালি ঘেরা এই শান্ত গ্রামটার উপর বিগত কিছু মাস ধরে যেন ডানা বিস্তার করেছে অমঙ্গলের এক হিংস্র ছায়া। বড়ই ভয়ঙ্কর আর বীভৎস সে ছায়া। গত কয়েক মাস ধরে এই গ্রামের বেশ কিছু যুবক মারা পড়ছে। কেউ যেন অতি যত্ন সহকারে চিতা সাজিয়ে তাদের সৎকার করে দিচ্ছে। এই ঘটনার প্রথম সূত্রপাত ঘটে সুবোধ নামের এক যুবককে দিয়ে। পথ দুর্ঘটনায় মৃত বন্ধুকে দাহ করতে গিয়ে সে নিজেই মারা পড়ে। তারপর থেকে এই ঘটনা প্রায়ই ঘটে চলেছে গ্রামে। প্রায়ই গ্রামের কোনো না কোনো যুবক নিখোঁজ হয়ে যেতে শুরু করে। প্রথমে অবশ্য গ্রামের লোক ঠিক করে বুঝতে পারেনি বিষয়টা, মানুষ নিখোঁজ হবার দিকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছিল। কিন্তু বরতলার গণপতি যেদিন নিরুদ্দেশ হয় সেই সন্ধ্যায় পুবপাড়ার হারু জেঠু খেয়াল করেন অদূরের শ্মশানে দাউ দাউ করে জ্বলছে একটা চিতা। চিন্তায় কপালে ভাঁজ পড়েছিল জেঠুর। এই ছোট্ট গায়ে কারো বিপদ আপদ হলে সে কথা সকলেই জেনে যায় নিমেষেই, অথচ আজ এই গায়ে কারোরই গতি হয়নি। তবে শ্মশানে কার চিতা জ্বলছে? এই গাঁয়ের ওই এক চিলতে শ্মশানে বাইরের গাঁ থেকে তো কেউ কস্মিন কালেও দাহ কার্য করতে আসে না। তাছাড়া শ্মশানে যাবার একটাই মাত্র রাস্তা, তাও সেটা গাঁয়ের মাঝ বরাবর। সেখান দিয়ে কেউ মরা নিয়ে গেলে সে খবর তো চাপা থাকবে না। তবে শ্মশানে কার চিতা চলছে? হারু জেঠু বেশ কিছু লোকজন জড়ো করে এই কথাগুলো সবাইকে বললেও সে রাতে শ্মশানে যাবার মতো সাহস বা ইচ্ছে কারোরই হয়নি। চোখের সামনেই আঁচ কমতে কমতে সবাই নিভে যেতে দেখেছিল চিতাটাকে। পরদিন সকাল সকাল শ্মশানে গিয়ে তো চক্ষু চড়কগাছ সবার। এই গায়ে বিগত কয়েক মাস কেউ মারা যায়নি, অথচ শ্মশানের এদিক সেদিক ছড়িয়ে আছে ৫-৬টা টাটকা চিতা। আর শ্মশানের দক্ষিণ কোণের গাব গাছটার নিচে দুমড়ে মুচড়ে পড়ে আছে গণপতির সাইকেলখানা। তারপর গল্প খোঁজাখুঁজি করতেই শ্মশানের এদিক সেদিক থেকে উদ্ধার হয় বাকি নিখোঁজ যুবকদের মধ্যে কারো গলার চেন, কারো পয়সার ব্যাগ কিংবা কারো হাতের আংটি। পলকেই চমকে ওঠে গ্রামের লোকজন। বুঝতে বাকি থাকে না যে আজ পর্যন্ত যারা নিখোঁজ হয়েছিল তারা আর কেউই বেঁচে নেই। সব বাড়ি দাহকর্ম হয়েছে এই শ্মশানে। কিন্তু কারা করছে এই সব, আর কেনই বা করছে? এরপর থেকে পুরো গ্রামটা আতঙ্কের চাদর জড়িয়ে ঝিমিয়ে আছে। বিকেল গড়ানোর আগেই সবাই দরজায় খিল তুলে দিচ্ছে। কিন্তু এর পরেও মাঝে মধ্যেই দেখা যায় দূরে শ্মশানে দাউ দাউ করে জ্বলে উঠেছে একটা চিতা। সে সন্ধ্যায় মনে মনে প্রমাদ গণে গায়ের লোকজন, না জানি আজ কার ঘরের বাছা পুড়ছে ওখানে। পরের দিন গগনভেদী কান্নায় কেঁপে উঠত গোটা গ্রাম। নিজেদের জোয়ান ছেলেকে হারিয়ে আকুলি বিকুলি করত কোনো না কোনো পরিবার। কিন্তু এই সব বীভৎস হত্যাকাণ্ডের পিছনে কারা আছে সেটা কিছুতেই ধরা যায় না। সদর থেকে আসা পুলিশ থেকে শুরু করে তারাপীঠ থেকে আনা ওঝা কেউই কোনো সদুত্তর দিতে পারেনি আজ পর্যন্ত। গাঁয়ের লোকজনের মুখে স্পষ্ট হতে শুরু করে মৃত্যুর আতঙ্ক। আস্তে আস্তে যেন সুন্দর ছিমছাম শিউলিবাড়ি গ্রামটা আতঙ্কের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। প্রবাল তার মায়ের মুখ থেকে এইসব শুনে রহস্যের গন্ধে গন্ধে হাজির হয়েছে শিউলিবাড়িতে। মা অবশ্য তাকে আসতে দিতে চায়নি। এক প্রকার ঝগড়া করেই আজ শেষ দুপুরে মামাবাড়ি এসে পৌঁছেছে প্রবাল। আর এসেই শুনেছে আজ নাকি প্রায় মাস দুয়েক পরে মামাবাড়ির বৈঠকখানায় আলোচনা সভা বসবে।
মৃত্যু আতঙ্ক শুরু হবার পর থেকে জমিদার বাড়ির যে সান্ধ্যকালীন আড্ডা এতদিন মুলতুবি ছিল, আজ সেটা আবার বসবে। কারণ আজ নাকি সেই সভায় আসবে চপল মুখুজ্জে। কে এই চপল ঠাকুর? প্রবালের প্রশ্নে মামিমা বলেছিলেন, চপল ঠাকুর খুব বড় মাপের তান্ত্রিক রে। তন্ত্র সাধনায় ওনার অবাধ জ্ঞান। এই গ্রামেই ওনার আদি বাসস্থান হলেও উনি বেশিরভাগ সময়টাই বাইরে বাইরে কাটান। কোথায় থাকেন সে ঠিকানা কেউই জানে না। তাই গায়ের এই দুর্দশার খবর ঠাকুরকে পাঠানো যায়নি। তা ঠাকুর গতকাল নিজেই এসেছেন ফিরে। তাই তো তোর মামাবাবু আজ গায়ের সকল মাথা মোড়লদের নিয়ে চপল ঠাকুরের সাথে আলোচনায় বসবেন সন্ধ্যাবেলা। কথাটা শুনে অকারণেই হাসি পেয়ে যায় প্রবালের। এই আজকের যুগেও ভূত, প্রেত, তান্ত্রিক এইসব নিয়ে ডুবে আছে গ্রামটা। কোথায় পুলিশকে প্রেসার দেবে ঠিকঠাক তদন্ত করার জন্য তা নয়, কোথাকার কোন তান্ত্রিককে নিয়েই ব্যস্ত এরা। মনে মনে এই পিছিয়ে থাকা মানুষগুলোর জন্য অল্প আফসোসও হয় প্রবালের। শাঁখে ফু পড়ার সাথে সাথেই জমিদার বাড়ির সকলের সঙ্গে প্রবালও হাজির হয় ঠাকুর বাড়িতে। আজকাল ঠাকুর বাড়িতে বেশ জমকালোভাবে সন্ধ্যারতিটা হয়। শ্মশান কালীমা বিগত মাস তিনেক এই বাড়িতে অবস্থান করছেন। গত বর্ষার তাণ্ডব ঝড়ে মায়ের মন্দিরটা বেশ ক্ষতিগ্রস্ত হয়। সংস্করণের দরকার হয়ে পড়ে, কিন্তু মন্দিরে মূর্তি থাকলে তো সংস্কার কার্য প্রায় অসম্ভব। অগত্যা জমিদার বাড়ির পুরোহিত মশাই দিনক্ষণ দেখে দেবার পরে মহা সমারোহে মাকে জমিদার বাড়ির ঠাকুর বাড়িতে এনে রাখা হয়। ইচ্ছা ছিল মন্দিরটা সুন্দর করে সংস্কার করে আবার শুভ দিন দেখে সেখানে মাকে ফিরিয়ে দেওয়া হবে। সেই হিসেবে মন্দির সংস্করণের কাজও শুরু হয়েছিল। পুরনো মন্দির ভেঙে ফেলে দিয়ে নতুন মন্দিরের ভিত পর্যন্ত খোঁড়া হয়ে গিয়েছিল, কিন্তু আপাতত কাজ পুরোপুরি বন্ধ। কারণ এই সব ঘটনা জানাজানি হবার পর থেকে আর কেউ শ্মশানে কাজ করতে আগ্রহী নয়। অগত্যা মা কালী আপাতত জমিদার বাড়িতেই রয়ে গেছেন। সন্ধ্যারতি শেষ হবার পরে পরেই জমিদার বাড়ির বিশাল বৈঠকখানা ঘরটা আস্তে আস্তে ভরে ওঠে মানুষের ভিড়ে। ভালো করে দেখে প্রবাল বোঝে গ্রামে যতগুলি পরিবার আছে প্রায় প্রত্যেকটি থেকেই কেউ না কেউ এসে হাজির হয়েছে আজকের সভায়। প্রবাল সুবিধা মতো ফরাসের ওপর একটা জায়গা বেছে মামাবাবুর পাশে বসে পড়ে। আজকের সভাটাকে নিয়ে মনে মনে সেও বেশ উত্তেজিত। প্রবাল খেয়াল করে দেখে প্রতিটি মানুষের মুখে এক জ্যান্ত ভীতি সাঁতার কেটে বেড়াচ্ছে। তার মামাও সেই ভীতির নাগপাশের বাইরে নয়। তেল মুড়ি মাখা খাওয়ার পর চায়ের পেয়ালা হাতে নিয়ে মামা কথা বলতে শুরু করেছিলেন। সেই সব কথা শুনতে শুনতেই বৈঠকখানা ঘরের চারপাশে চোখ বোলাচ্ছিল প্রবাল। খুঁজছিল চপল মুখার্জি নামের সেই তান্ত্রিককে। ওনার কথা শোনার পর থেকেই প্রবাল ওনার ব্যাপারে বেশ আগ্রহী হয়ে পড়েছিল। বলা বাহুল্য, ভণ্ড গোছের যে কিছু একটা হবে সে বিষয়ে প্রবাল প্রায় নিশ্চিত ছিল। কিন্তু তেমন কাউকে না খুঁজে পেয়ে মনে মনে যখন বেশ হতাশ, তখনই মামার মুখে নামটা শুনতে পেয়ে নড়ে চড়ে বসে সে। সব শুনে আপনার কি মনে হচ্ছে চপল ঠাকুর, কি সব হচ্ছে আমাদের গায়ে? এক রাশ আশঙ্কা মেশানো ভয় চুইয়ে পড়ে মামাবাবুর গলা বেয়ে। জবাবে ঘরের এক কোনায় একটা টুল দখল করে বসে থাকা সৌম্যদর্শন ছোটখাটো একজন প্রৌঢ়কে নড়ে চড়ে বসতে দেখে যার পর নাই অবাক হয় প্রবাল। ইনি চপল মুখার্জি, ইনি তান্ত্রিক। প্রবালের ধারণা ছিল তান্ত্রিক মানে লম্বা চুল, জটা, দাড়ি, গোঁফের আড়ালে দশাশই একটা চেহারা, কিন্তু তার জায়গায় বাঁ পাশে সিথি কেটে পরিপাটি করে আঁচড়ানো চুল আর পরিষ্কার করে কামানো মুখে রিমলেস চশমা পরা চপল মুখার্জিকে দেখে তান্ত্রিকের বদলে কোনো একটা স্কুলের মাস্টার বলেই মনে হয় প্রবালের। তান্ত্রিক সুলভ বাঁচখাই গলার পরিবর্তে নরম শান্ত গলায় মুখ খুললেন আপামোর শিউলিবাড়ি গ্রামের অন্তিম আশা ভরসা চপল মুখার্জি। শ্মশান কালীমাকে আপনার ভদ্রাসনে কবে নিয়ে আসা হয় জমিদার বাবু? জমিদারি না থাকলেও প্রবালের মামাবাবুকে আজও গ্রামের প্রায় সবাই জমিদার বাবু বলেই সম্বোধন করে। অল্প ভেবে মামাবাবু উত্তর দেন, এই তো গত পৌষ মাসের অমাবস্যাতে।
গ্রামের বেশ কিছু বয়োজ্যেষ্ঠ ঘাড় নেড়ে সম্মতি দেওয়ায় প্রবাল বোঝে মামাবাবু ঠিকই বলেছেন। অল্প চুপ করে থাকেন মুখুজ্জে মশাই, তারপর প্রশ্ন করেন, মন্দিরের ভিত খোঁড়ার সময় কি কোনো মাটির কলসি বা ওই জাতীয় কিছু পাওয়া গেছিল? এইবার মামাবাবু একটু গলা উঁচিয়ে বলেন, কইরে নিতাই, মন্দিরের কাজের বরাত তো তোকেই দিয়েছিলাম, তা খোঁড়াখুড়ির সময় তেমন কিছু পেয়েছিলি নাকি? ভিড়ের মধ্যে থেকে এক মাঝবয়সী লোক উঠে দাঁড়ায়। তার বেশভূষা দেখে স্পষ্ট বোঝা যায় যে সে খেটে খাওয়া মানুষ। উঠে দাঁড়িয়ে হাত জোর করে মামাবাবুকে প্রণাম জানিয়ে সে আমতা আমতা করে বলে, আগে কথা আমি তো করছিলাম মন্দিরের কাজ। ঠাকুর মশাই ঠিকই বলছেন, নতুন মন্দিরের ভিত খোঁড়ার সময় মাটির নিচ থেকে একখান বহু পুরানো মাটির কলসি পেয়েছিলুম বটে। সেইটার মুখটা কাপড় দিয়ে বাঁধা ছিল। আমরা কেউ সেইটে খুলে দেখিনি কোনোদিন, তাই ভিতরে কি আছে তা তো বলতে পারবো না। কলসিটা এখন কোথায় আছে? চপল মুখার্জির মুখে এই প্রশ্নটা শুনে ঘরে উপস্থিত সবার দৃষ্টি ওনার মুখের উপর গিয়ে স্থির হয়। ওনার গলায় উত্তেজনা স্পষ্ট। রাজমিস্ত্রি নিতাই হাত কচলে জবাব দেয়, আগে ঠাকুর, আমরা কলসিটা শ্মশানের বট গাছের নিচে রেখে দিয়েছিলুম, তারপর থেকে সেটা ওইখানে আসে। নিতাইয়ের কথায় চপল মুখার্জি যে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন সেটা প্রবালের চোখ এড়ালো না। মামাবাবু উদ্গ্রীব হয়ে জানতে চাইলেন, ঠাকুর, আপনি কেমন করে জানলেন এই মন্দিরের নিচে একখানা কলসি আছে? মামাবাবুর কথায় চোখ তুলে তাকালেন চপল মুখার্জি। ওনার উজ্জ্বল চোখে মামাবাবুর প্রতি ভর্ৎসনা স্পষ্ট। উনি নিচু অথচ জোরালো গলায় বললেন, জমিদার বাবু, এই কথা তো এই গ্রামের সবাই জানে, আর সবাই ভুলে গেলেও এই গাঁয়ের অভিশাপের কথাটা তো আপনার ভোলা উচিত হয়নি। অভিশাপ? মামাবাবুর গলায় চিন্তার ছাপ প্রকট হয়। অল্প সময় কি যেন ভেবে মামাবাবু বললেন, ঠাকুর, আপনি কি সেই কাপালিকের কথা বলছেন? সে তো প্রায় 150 বছর আগেকার কথা। কথা পুরনো হলেই তো আর সত্যিটা পুরনো হয়ে যায় না জমিদার বাবু। বক্রেশ্বরের শ্মশান থেকে আসা সেই মহাযোগী সন্ন্যাসী ঠাকুর কিন্তু বারবার করে বলে গেছিলেন যে ওই কলসি যেন কোনোভাবেই মন্দিরের নিচ থেকে বের করা না হয়। ওই কলসিকে পাহারা দেবার জন্যই তো মা কালীকে শ্মশানে প্রতিষ্ঠা করেছিলেন আপনার পিতামহ। এই ভয়ঙ্কর কথাগুলো আপনি কেমন করে বিস্মরণ করলেন জমিদার বাবু? আপনি কি বলছেন ঠাকুর, ওই কলসিটা মন্দিরের নিচ থেকে বের হওয়াতেই এখানে এই সব? মামাবাবু আর বাকি কথাগুলো শেষ করতে পারলেন না। আতঙ্কে তার গলা বন্ধ হয়ে এলো। গায়ের অপর এক বৃদ্ধ ভাঙা ভাঙা গলায় প্রশ্ন করলেন, সেই জন্যই কি আবার সব জোয়ান ছেলেপুলেগুলো পুড়ে মরছে? কিন্তু সে কাপালিক তো কবেই মরে ভূত হয়ে গেছে, সে কেমন করে এইসব করতে পারে? জবাবে অল্প হাসেন চপল মুখার্জি, তারপর বলেন, মরে ভূত হয়ে গেছে বলেই তো এই সব ঘটছে খুড়ো। তার আত্মা তো মুক্তি পায়নি, শুধুমাত্র আটকে ছিল। কিন্তু এখন সে মুক্ত, নিজের মর্জির মালিক। তাই সে আবার তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার কাজে মন দিয়েছে। চপল মুখার্জির কথা শেষ হবার প্রায় সাথে সাথেই জমিদার বাড়ির বৈঠকখানার সবকটা আলো হঠাৎ করেই নিভে গেল। মুহূর্তে নিস্তব্ধতার চাদরে মুড়ে গেল গোটা ঘরটা। আর ঠিক তখনই একটা কাক কোথা থেকে কর্কশ সুরে ডেকে উঠল। খুব কাছ থেকেই ডাকছে কাকটা, যেন ঘরের ভিতরেই কোথাও এতক্ষণ নিজেকে লুকিয়ে বসেছিল সেটা। এখন সুযোগ পেয়ে ডেকে উঠেছে। হঠাৎই চামড়া পোড়ার একটা চড়া গন্ধ কুয়াশার মতো ক্রমে ক্রমে ছড়িয়ে পড়তে শুরু করে ঘরময়। প্রবাল কিছু বুঝে ওঠার আগেই ঘরের কোণার দিক থেকে কে একজন আতঙ্কে আর্তনাদ করে ওঠে। পুরো ঘটনাটা ঘটতে সময় লেগেছে বড় জোর মিনিট খানেক। তারপরেই আবার আলো জ্বলে ওঠে বৈঠকখানা ঘরের। নিমেষেই সবকিছু আবার আগের মতো স্বাভাবিক।
প্রবাল লক্ষ্য করে ঘরে উপস্থিত প্রতিটি মানুষের মুখ ভয়ে সাদাটে হয়ে গেছে। মামাবাবু কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, এটা কি হলো ঠাকুর? চপল ঠাকুরের মুখ মাত্র কয়েক মিনিটেই আশ্চর্য রকমের থমথমে হয়ে গেছে। ভ্রুতে গভীর ভ্রুকুটি। থমথমে গলায় বললেন, অন্ধকারে কে চিৎকার করলো তখন? ঘরের সবাই ঠিক আছে তো? ঘরে উপস্থিত সবাই একে অপরের মুখের দিকে তাকায়। হতভম্ব মানুষগুলো যেন কিছুই বুঝতে পারছে না। আচমকাই ভিড়ের ভিতর থেকে একটা আর্তনাদ ভেসে এলো। কাঁপা কাঁপা গলায় কে একজন বলে উঠল, কর্তা নিতাই কোথায় গেল? ও আমার পাশটাতেই বসেছিল তো, কিন্তু এখন তো নেই। ও কোথায় গেল কর্তা? পলকেই চাঞ্চল্য পড়ে গেল ঘরটায়। সবাই এদিক সেদিক খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু অনেক করে খোঁজার পরেও কোথাও পাওয়া গেল না রাজমিস্ত্রি নিতাইকে। খুঁজে খুঁজে সবাই যখন ক্লান্ত, কিঞ্চিত হতাশও, তখন ঘরে গম গম করে উঠল চপল ঠাকুরের গলার আওয়াজ। খুঁজে লাভ নেই, ওকে আর পাওয়া যাবে না। ওই কলসিটার খবর দেবার শাস্তি যে ওকে এইভাবে পেতে হবে তা আমিও বুঝতে পারিনি। শেষের দিকে চপল মুখার্জির গলার স্বরটাও কেমন যেন ধরে আসে। ঘরে উপস্থিত প্রতিটি মানুষ যেন নিমেষেই পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। সামান্য নড়াচড়ার ক্ষমতাটাও যেন লোপ পেয়েছে তাদের। এতক্ষণে এক রুক্ষ ভয় গ্রাস করতে শুরু করেছে প্রবালকে। এইবার সে বেশ বুঝতে পারছে এই শিউলিবাড়ি গ্রামে এতদিন ধরে যা যা ঘটে চলেছে তার সমাধান পুলিশের কর্ম নয়। জাগতিক কিছুই ঘটছে না এখানে। নরকের অতল থেকে উঠে আসা আতঙ্কের মুখোমুখি দাঁড়িয়ে আছে এই অসহায় গ্রামখানা। রাতের খাওয়া দাওয়া আর তেমন জমল না। চিন্তাচ্ছন্ন মুখে মামাবাবু নমো নমো করে খাওয়া সারলেন। মামি অবশ্য প্রবালকে সহজে ছাড়লেন না। গরম ভাতের উপর কাতলার মাথাটা দিতে দিতে প্রশ্ন করলেন, হ্যাঁ রে, যা শুনলুম তা সব সত্যি নাকি রে? বৈঠকখানা ঘরের ভিতর থেকে সত্যি সত্যি নিতাই মিস্ত্রি উধাও হয়ে গেল তোদের চোখের সামনে? খেতে খেতে একপাশে ঘাড় নাড়ে প্রবাল। দেখে একরাশ আতঙ্ক ছায়া ফেলে মামির দুই চোখে। বিড়বিড় করে ইষ্টনাম জপতে জপতে কপালে হাত ঠেকান। একটা প্রশ্ন অনেকক্ষণ থেকেই প্রবালের মাথায় ঘুরপাক খাচ্ছিল। এইবার সুযোগ বুঝে প্রশ্নটা সে মামির সামনে পেরেই ফেলল। আচ্ছা মামি, তোমাদের চপল ঠাকুর কি সব অভিশাপের কথাই বলেছিলেন? কোনো কাপালিক নাকি এই গ্রামে কি সব করেছিল, সে ব্যাপারে তুমি কিছু জানো? প্রবালের কথাই যেন অল্প কেঁপে উঠলেন মামি। তারপর বিষয়টাকে ধামাচাপা দেবার জন্যই কতকটা মরিয়া হয়েই বললেন, ওই সব পুরনো কাসুন্দি ঘেটে এখন আর কি লাভ বল? কতদিনের জন্য এসেছিস, খুব সাবধানে থাকবি। বাড়ি থেকে সন্ধ্যার পর একদম বেরোবি না কিন্তু। প্রবাল বুঝল মামির মুখ থেকে আর কিছুই বের করা সম্ভব হবে না, কিন্তু বিষয়টা যে প্রবালকে জানতেই হবে। পরের দিন জলখাবারের পর্ব চুকতেই পায়ে পায়ে বাড়ি থেকে বের হয় প্রবাল। সময়টা চৈত্র মাস হলেও এই শিউলিবাড়ি গ্রামে গরমের দাবদাহ এখন তেমনভাবে মাথাচাড়া দেয়নি। সবুজ ঘেরা গ্রামটাই এখনো পর্যন্ত সকালের দিকে লাজুক কিশোরীর মতো ভীরু পায়ে ঘুরে বেড়ায় মিষ্টি শীতল বাতাস। মামাবাড়ির পুরনো চাকর হরিপদর থেকে প্রবাল জেনে নিয়েছিল চপল মুখার্জির বাড়ির ঠিকানা। পায়ে পায়ে সেদিকেই এগোইছে। জমিদার বাড়ি থেকে বড় জোর মিনিট সাথে হাঁটলেই পাওয়া যায় চপল মুখার্জির বাড়ি। একতলা ছোট সাদা রঙের বৈচিত্র্যহীন একখানা বাড়ি। বাড়িটার বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত ইতস্তত করার পর শেষ পর্যন্ত হালকা করে দরজায় টোকা দেয় প্রবাল। অল্পক্ষণের মধ্যেই দরজা খুলে যায়। দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে কাল সন্ধ্যাবেলায় দেখা সেই সৌম্য দর্শন প্রৌঢ়। প্রবাল ওনাকে প্রণাম করে ইতস্তত করে বলে, আমি প্রবাল, গ্রামের জমিদার ভবন নন্দী আমার মামাবাবু হন। কাল ওনার বৈঠকখানায় আপনাকে দেখে আলাপ করতে ইচ্ছে হলো, তাই এলাম। প্রবালের কথায় অমায়িক হেসে যত্ন করে ভিতরে নিয়ে গিয়ে তাকে বসালেন প্রৌঢ়। যেন কত দিনের পরিচিতি। খুবই ছিমছাম করে সাজানো বসার ঘর। চোখে পড়ার মতো আছে বলতে দেওয়াল জোড়া আলমারি আর আলমারি ভর্তি বই।
একটা কাঠের চেয়ারে প্রবালকে বসতে বলে চপল মুখার্জি নিজে বসলেন ঘরের কোণে পাতা চৌকিটার উপর। ঝোঁকের বসে প্রবাল এখানে এসে গেলেও এখন কিভাবে কথা শুরু করবে তা বুঝতে না পেরে ইতস্তত করতে থাকে। পরিস্থিতি সামাল দিতে খুবই স্বাভাবিক গলায় কথা শুরু করেন চপল ঠাকুর নিজেই। তা ভাগনা বাবু, এই বিপদকালে মামা বাড়ি আসার মতো দুষ্টু বুদ্ধি কেন গজালো মাথায়? অ্যাডভেঞ্চারের লোভে? ধরা পড়ে যাওয়া অপরাধীর মতো মুখ করে অল্প হাসে প্রবাল, মাথা নিচু করে নেয়। চপল ঠাকুর কিন্তু হাসেন না, গম্ভীর হয়ে উঠেছে ওনার মুখ, ভুরুর মাঝে গভীর একটা ভাঁজ। ভারী গলায় বললেন, কাজটা কিন্তু তুমি মোটেই ভালো করনি ভাগনা বাবু। গাঁয়ের জন্য সময়টা খুবই খারাপ। বাইরে থেকে এসে বিপদে পড়ে গেলে কি হবে বলো তো? আপনি তো আছেন, আপনিই বাঁচাবেন। কথাটা প্রবালের মুখ থেকে যেন আপনা হতেই বের হয়ে আসে। জবাবে করুণ হাসেন চপল মুখার্জি, বলেন, আমার যদি এত ক্ষমতাই থাকতো তবে কি কাল এমন অঘোরে নিতাইয়ের প্রাণটা যেত নাকি? চপল মুখার্জির গলার স্বরটা কেমন যেন উদাস হয়ে আসে। প্রবালের মনটাও হঠাৎ, মাত্র একবার দেখা খেটে খাওয়া সরল সোজা মানুষ নিতাইয়ের জন্য খারাপ হয়ে যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলে, এর কি কোনো বিহিত সম্ভব নয় চপল মামা? নিজের অজান্তেই চপল ঠাকুরকে মামা সম্বোধন করে ফেলে প্রবাল। স্নিগ্ধ হাসেন চপল মুখার্জি, তারপর বলেন, এর বিহিত তো আজ থেকে প্রায় 150 বছর আগের এক ঘটনার মধ্যে লুকিয়ে আছে ভাগনাবাবু। সেই বীজ বের করতে হলে তো সেই 150 বছর আগের ঘটে যাওয়া ঘটনাটাকে ভালোভাবে জানতে হবে। কাল রাত থেকে এই কথাটাই বারবার ভাবছিল প্রবাল। মামিকে জিজ্ঞেসও করেছিল, কিন্তু কোনো সদুত্তর পায়নি। বস্তুত আজ সেই ঘটনা জানতেই এখানে এসেছে প্রবাল। কি হয়েছিল 150 বছর আগে? একরাশ কৌতূহল ঝরে পড়ে প্রবালের গলা বেয়ে। জবাবে কিছুক্ষণ চুপ করে থাকেন চপল মামা, কতটা যেন গুছিয়ে নিয়ে বলেন, দেবী ধূমাবতীর নাম শুনেছ ভাগনা? আচমকা এমন প্রশ্নে খানিক থতমত খাই প্রবাল। তারপর আমতা আমতা করে বলে, হ্যাঁ শুনেছি, মানে ওই 10 মহাবিদ্যার একজন দেবী, তাই তো? জবাবে মাথা হেলান চপল মামা, তারপর বলেন, শুধু 10 মহাবিদ্যার একজন দেবী বললেই এনার পরিচয় সম্পূর্ণ হয় না। ইনি অতি ভয়ঙ্কর। ধূমাবতী তন্ত্র গ্রন্থে তাকে বৃদ্ধা ও কুৎসিত রূপে বর্ণনা করা হয়। তিনি শীর্ণকায়া, দীর্ঘাকার, রোগগ্রস্ত ও পাণ্ডুর বর্ণা। উনি বড়ই অশান্ত ও কুটিল হৃদয়ের। তিনি পুরনো মলিন বস্ত্র পরিধান করে থাকেন। কোনো অলঙ্কারাদি নেই তার দেহে। তিনি মুক্তকেশী। চোখ দুটি তার বড় ভয়ঙ্কর, নাসিকা দীর্ঘ ও বক্র। তার তীক্ষ্ণ দাঁতের কয়েকটি পড়ে গেছে, সেজন্য হাসলে তাকে ফোকলা মনে হয়। তার কর্ণদ্বয় কুৎসিত, অসম আকার বিশিষ্ট, লম্ববান স্তন। তার এক হাতে থাকে একটি কুলো এবং অপর হাতটি বর মুদ্রার ন্যায় থাকে। তার রথখানি হয় অশ্ববিহীন এবং তার পতাকায় থাকে একটি কালো কাকের ছবি। তিনি কালো রঙের পোশাক পরে থাকেন। মনে করা হয় শ্মশান ক্ষেত্র থেকে সংগৃহীত ছিন্ন বস্ত্রই হচ্ছে তার পোশাক। হিন্দু সমাজে অবশ্য ধূমাবতী দেবী পূজিত হন না। তাকে অনেকে মৃত্যুর দেবী বলে মনে করেন। মনে করা হয় দেবী কুপিত হলে গ্রামে মহামারী নেমে আসে। দেবীর সাথে সব সময় অমঙ্গল যেন জড়িয়ে থাকে। কাককে দেবীর অনুচর মনে করা হয়। শ্মশান এই দেবীর প্রিয় বাসস্থান। চপল মামার কথার মাঝেই প্রবালের মনে পড়ে যায় কাল সন্ধ্যার কথা। কাল সন্ধ্যাবেলায় যখন মামাবাবুর বৈঠকখানা ঘরের আলো নিভে গিয়েছিল, তখন কোথা থেকে যেন কর্কশ স্বরে একটা কাক ডেকে উঠেছিল। আর নিমেষের জন্য হলেও চামড়া পোড়া গন্ধে ভরে উঠেছিল ঘরখানা। কথাগুলো মনে আসতেই চপল মামাকে সেগুলো বলে প্রবাল। উত্তরে হাসেন মামা, তারপর হালকা করে প্রবালের পিঠ চাপড়ে বলেন, ওই পরিস্থিতিতে ভয় না পেয়ে তুমি সবকিছু খুঁটিয়ে লক্ষ্য করেছো, এটা সত্যি প্রশংসার যোগ্য। তোমার তো বেশ সাহস আছে হে ভাগনা বাবু, মানতেই হবে। হেসে ফেলে প্রবাল। আবার শুরু করেন চপল মামা।
এই গাঁয়ে ১০ বছর আগে এক সাধুর আবির্ভাব ঘটেছিল। কোথা থেকে যে সে এসে উদয় হয়েছিল তা কেউ বলতে পারে না, তবে সে এসে শ্মশানের বটগাছ তলায় আশ্রয় গাড়ে। প্রায় উলঙ্গ দেহে শুধুমাত্র একটি কৌপিন পরা জটা জুটোধারী ওই সাধুটিকে গাঁয়ের সবাই এড়িয়েই যেত। মোদ্দা কথা, গায়ের লোকজন ভয় পেত সাধুটাকে। সাধুটিও গায়ের লোকজনের সাথে একদম মেলামেশা করত না। সারাদিন যে কি করত, কি খেত, সে বিষয়ে গায়ের লোকজন কিছুই জানতে পারত না। এইভাবে একে অপরকে এড়িয়েই হয়তো চলে যেত। কিন্তু গন্ডগোলটা শুরু হলো এরপরই। সাধুটি আসলে একটি উচ্চমানের কাপালিক ছিল, তা প্রথমটায় গাঁয়ের কেউ বুঝতে পারেনি। কিন্তু হঠাৎ করেই গাঁয়ের বেশ কিছু জোয়ান ছেলে নিরুদ্দেশ হতে শুরু করে, ঠিক এই এখনকার মতোই। সেই সময়েও গাঁয়ের লোকজন প্রথমে কিছু বুঝতে পারেনি, কিন্তু অপকর্ম তো আর বেশি দিন চাপা থাকে না, সেক্ষেত্রেও রইল না। একদিন গ্রামের লোকজন বুঝতে পেরে গেল যে এই সবের পেছনে ওই সাধুরই হাত আছে। এক রাতে গ্রামের লোক হাতে নাতে ধরে ফেলে সাধুকে। সে তখন গাঁয়ের কোনো এক জোয়ান ছেলের মৃতদেহটা সবে চিতায় তুলছিল। সাধুর এই কাণ্ড দেখে তো গ্রামের লোকের চক্ষু চড়ক গাছ। সবাই মিলে তাকে ধরে বেঁধে ফেলে। তারপর শুরু হয় গণপিটুনি। শোনা কথা, বুঝলে হে ভাগনাবাবু, ওই প্রচণ্ড প্রহারের পরেও সমানে নিষ্ঠুর এক হাসি খেলে বেড়াচ্ছিল সাধুর মুখে, আর বিড়বিড় করে কিসব যেন মন্ত্র আওড়ে যাচ্ছিল সে। তবে মারা যাবার আগে একবারই মাত্র সে চিৎকার করে উঠেছিল, বলেছিল, দেবীর আহুতিতে তোরা বিঘ্ন ঘটালি, ভালো করলি না মূর্খের দল। আমি ঠিক ফিরে আসব। দেবীর আহুতি অসম্পূর্ণ থাকবে না, থাকতে পারে না। আর সেই আহুতি সম্পূর্ণ হলি আমি কথাটা আর শেষ করতে পারেনি সেই কাপালিক। তার আগেই তার ভবের লীলা সাঙ্গ হয়। কিন্তু তারপর গাঁয়ের লোকেরা পড়ে মহা বিপাকে। সাধুর মৃতদেহ নিয়ে যে কি করবে তা বুঝে উঠতে পারে না কেউই। শেষ পর্যন্ত সেই সময়ের জমিদার বাবু, মানে তোমার মামার পিতামহ, বক্রেশ্বর থেকে এক মহাযোগী সন্ন্যাসীকে নিয়ে আসেন। তিনি সব দেখে শুনে বলেন, ওই কাপালিক ছিল প্রকৃতপক্ষে দেবী ধূমাবতীর উপাসক। মানুষের অগ্নি আহুতি দিয়ে দেবীকে তুষ্ট করবার চেষ্টায় ছিল সে। এ এক গূঢ় উপাসনা। 108টি মানুষের, বা বলতে গেলে 108টি যুবা পুরুষকে অগ্নিতে আহুতি দিতে হয় এই উপাসনায়। এই উপাসনার প্রক্রিয়া যে সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবে, দেবী তার উপর তুষ্ট হয়ে তাকে বিশেষ শক্তি প্রদান করেন। এক্ষেত্রে বলা বাহুল্য যে সে শক্তি অবশ্যই অপশক্তি। কিন্তু তোমাদের গায়ে এই সাধু ঠিক কতগুলি অগ্নি আহুতি দিয়েছেন তা আমার জানা না থাকলেও তার ক্রিয়া যে সম্পূর্ণ হয়নি সে তো তার শেষ বলা কথাগুলো থেকেই প্রমাণিত। তাছাড়া দেবীর উপাসনা করে সে এখনো পর্যন্ত ঠিক কতখানি শক্তিধর হয়ে উঠেছিল সেটাও আমাদের অজানা। এক্ষেত্রে এই নরপিশাচ যদি আবার কোনোভাবে কোনো অপশক্তি প্রয়োগ করে পুনরায় সক্রিয় হয়, তবে কিন্তু তার ক্রোধ থেকে এই গ্রামের একটি মানুষও ছাড় পাবে না। সুতরাং আমি চেষ্টা করব আমার সর্বশক্তি দিয়ে একে আটকে রাখার, কারণ এই ধরনের নরাধমের আত্মা সহজে মুক্তি পায় না। এরপর বক্রেশ্বরের সেই মহাযোগী সন্ন্যাসী বিভিন্ন উপাচার করে ওই নরপিশাচ সাধুর দাহকর্ম সম্পন্ন করেন। তারপর তার অস্থি একটি মাটির কলসে রেখে সেটার মুখ বন্ধনী করে দেন। এরপর জমিদার বাবুকে আদেশ দেন শ্মশান চত্বরে এক কালী মন্দির প্রতিষ্ঠা করে দেবার। তড়িঘড়ি মন্দির প্রতিষ্ঠা হয়।
শোনা কথা, মন্দির তৈরি হতে যতদিন সময় লেগেছিল ততদিন সেই মহাযোগী সন্ন্যাসী ওই শ্মশান চত্বরেই অবস্থান করেছিলেন। এক মুহূর্তের জন্যও তিনি ওই নরপিশাচ কাপালিকের অস্থি কলসটি হাতছাড়া করেননি। তারপর মন্দির প্রতিষ্ঠা হলে পরে মন্দিরের মেঝে খুঁড়ে ওই কলস রেখে ঠিক তার ওপর কালীমূর্তি প্রতিষ্ঠার আদেশ দেন। তার কথা মতোই তৈরি হয়েছিল ওই মন্দির। কিন্তু এখন তোমার মামাবাবু মন্দির সংস্করণ করতে গিয়ে মায়ের মূর্তি শ্মশান থেকে সরিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখেন। আর মন্দিরের ভিত খোঁড়ার সময় অবধারিতভাবে বের হয়ে আসে সেই কলস। আর তারপর থেকেই যত বিপত্তির সূত্রপাত। এক টানা এতগুলো কথা বলে চুপ করলেন চপল মামা। মন্ত্রমুগ্ধের মতো এতক্ষণ শুনছিল প্রবাল। চপল মামা চুপ করে যাবার পরেও বেশ কিছুক্ষণ সে কথা বলতে পারে না। এই সবও সম্ভব? 108টা মানুষকে আহুতি! হঠাৎ একটা প্রশ্ন মনে আসতেই নড়ে চড়ে বসে প্রবাল। অল্প কেশে নিয়ে বলে, আচ্ছা মামা, ওই কাপালিক সাধুটা মানুষগুলোকে কি জীবন্ত পুড়িয়ে মারত? জবাবে নেতিবাচকভাবে মাথা নাড়ান চপল মামা। তারপর বলেন, জীবন্ত পুড়িয়ে মারলে তো সে মানুষ চিৎকার করবে। সেক্ষেত্রে গোটা গ্রাম অনেক আগেই জানতে পেরে যেত বিষয়টা। এই যে এখনো যেসব হত্যালীলা হচ্ছে, তারাও কেউ মরণকালে কোনো চিৎকার চেঁচামেচি করে না। আসল কথা হলো কি জানো, দেবী ধূমাবতীকে আহুতি দেওয়া, চিতার অনল থেকে বের হয়ে আসা মানুষের চামড়া পোড়া কালো ধোয়ার আহুতি। সেক্ষেত্রে মানুষটি মৃত হলেও অসুবিধে নেই। তাই প্রতিটি ক্ষেত্রেই ওই নরাধম সাধুটি মানুষগুলোকে আগে খুন করত, তারপর দাহ। কিন্তু মানুষগুলো ওই কাপালিকের কাছে যেতই বা কেন? প্রবালের কথাই এইবার হেসে ফেললেন চপল মামা। স্নেহ মেশানো স্বরে বললেন, কিন্তু খেয়ে আর নিজে সেধে মরতে যায় রে পাগলা। ওই কাপালিক বশীকরণ করে ধরে নিয়ে যেত মানুষদের। আর এখন তো সে বিদেহী, অসীম ক্ষমতার আধার। চোখের সামনেই তো দেখলে কেমন এক ঘর মানুষের মাঝখান থেকে নিতাই মিস্ত্রিকে তুলে নিয়ে গেল। কথা শেষ করেই কেমন যেন তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালেন চপল মামা। তারপর বললেন, নিতাই মিস্ত্রির বাড়িতে তো একটা খবর নিতে হয় ভাঙনাবাবু। প্রবালও চট করে উঠে দাঁড়ায়, বলে, আমিও সাথে যাই মামা। গ্রামের প্রায় শেষের দিকে নিতাই মিস্ত্রির বাড়ি। ইটের বাড়ি, টিনের ছাউনি। বাড়ি দেখে মনে হয় তার অবস্থা নেহাত মন্দ ছিল না, কিন্তু আজ সেখানে শোকের পরিবেশ। বাড়ির ভিতর থেকে দমকে দমকে ভেসে আসছে মেয়েদের কান্না। গায়ের বেশ কিছু মানুষ জটলা করে আছে বাড়ির উঠোনে। চপল মামা তাদের সাথে গম্ভীর মুখে বেশ কিছু কথা বলে সেখান থেকে বের হয়ে আসেন। ওনার মুখের ভাব উদাস অথচ গম্ভীর। বেশ অনেকক্ষণ চুপচাপ হাঁটতে থাকেন মামা, যেন গভীর চিন্তায় মগ্ন। অগত্যা প্রবালও চুপচাপ অনুসরণ করে মামাকে। গ্রামের প্রায় মাঝ বরাবর এসে চপল মামা প্রবালকে বলেন, ভাগনাবাবু, এইবার তুমি বাড়ি ফিরে যাও। আমি একটু শ্মশানের দিক থেকে ঘুরে আসি। কথাটা শুনেই উত্তেজনায় ধুকপুক করে ওঠে প্রবালের বুক। শ্মশানটা চাক্ষুষ দেখার ইচ্ছে তারও কম নয়। অগত্যা আমতা আমতা করে প্রবাল বলে, আমিও যাই মামা। আসবে? এসো। উদাস গলায় কথাগুলো বলে একটা অচেনা রাস্তা ধরে হাঁটতে শুরু করেন মামা। চুপচাপ চপল মামাকে অনুসরণ করে প্রবাল। বেশ কিছুক্ষণ হাঁটার পরে একটা ফাঁকা চত্বরে পৌঁছালো ওরা। প্রবাল বুঝল এটাই শিউলিবাড়ি গ্রামের সেই অভিশপ্ত শ্মশান। শ্মশানে আগে গাছপালা থাকলেও এখন সেগুলো সব মরে হলুদ হয়ে গেছে। ইতস্তত বিক্ষিপ্ত কচু ঝোপগুলোও নেতিয়ে পড়েছে কোনো অজানা কারণে। শ্মশানটা ভালো করে দেখতে দেখতে গাটা শিরশির করে উঠল প্রবালের। সারা শ্মশান জুড়ে ছড়িয়ে আছে পোড়া চিতার অবশেষ। গায়ে মরক লাগলে যেমন হয় ঠিক তেমনই কতকটা। তারই মধ্যে একটা চিতার পাশে দাঁড়িয়েছিলেন চপল মামা। পায়ে পায়ে সেখানে গিয়ে হাজির হয় প্রবাল। চিতাটা যে টাটকা এ কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। চিতার পাশে দলা পাকিয়ে পড়ে থাকা গামছাটা দেখে চমকে ওঠে প্রবাল। এই গামছাটা তো সে কাল সন্ধ্যাবেলা নিতাই মিস্ত্রির গলায় দেখেছিল। মানে
এটা নিতাই মিস্ত্রির চিতা। কাল সন্ধ্যা রাতেও যে মানুষটা সুস্থ সবল ছিল, আজ মাত্র কয়েক ঘন্টার ফারাকে সে শুধুই ছাই হয়ে পড়ে আছে। একটা শীতল নগ্ন ভয় তীর তীর করে জড়িয়ে ধরতে শুরু করে প্রবালকে। হঠাৎই সে খেয়াল করে কেমন যেন অন্ধকার হয়ে এসেছে আশপাশ, অথচ খানিক আগেও দিব্যি রোদ্দুর ছিল। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে বেশ অবাক হয় প্রবাল। কোথা থেকে যেন পুঞ্জ পুঞ্জ কালো ধোঁয়া এসে ঢেকে দিচ্ছে সূর্যটাকে। অদ্ভুত একটা তাপ ছড়াচ্ছে সেই ধোঁয়াগুলো থেকে। গরমে হঠাৎই হাঁসফাঁস করে ওঠে প্রবাল। কি হচ্ছে কিছু বুঝে ওঠার আগেই সেই কালো ধোঁয়া যেন ঘিরে ধরে প্রবালকে। এক জঘন্য চামড়া পোড়া উগ্র গন্ধ হতে শুরু করে। আগ্নেয়গিরির বুক ফেটে বের হয়ে আসা লাভার মতো গরম ধোঁয়া যেন ক্রমাগত ছুটে এসে জড়িয়ে ধরছে প্রবালকে। সে চোখ খুলে রাখতে পারছে না, শ্বাস নিতে পারছে না। নাকের ছিদ্র বেয়ে সেই কালো উত্তপ্ত ধোঁয়া ঢুকে যাচ্ছে প্রবালের শরীরের ভিতর। তার উপর তীব্র কটু চামড়া পোড়া গন্ধে পেট পর্যন্ত গুলিয়ে উঠছে ওর। শরীর অবশ প্রায়। চিৎকার করে যে চপল মামাকে ডাকবে সেই ক্ষমতাটুকুও যেন লোপ পেয়েছে ওর। প্রায় জ্ঞান হারানো পর্যায়ে পৌঁছে যায় প্রবাল। এইভাবে কতক্ষণ কেটেছে জানে না প্রবাল। হঠাৎই যেন একটা হ্যাঁচকা টানে সম্বিত ফেরে ওর। শুনতে পাই চপল মামার কণ্ঠস্বর। মামা ওকে জিজ্ঞেস করছেন ও ঠিক আছে কিনা। এইবার খানিক ধাতস্থ হয়ে চারপাশে তাকাই প্রবাল। কোথায় সেই তপ্ত ধোঁয়ার কুণ্ডলী? কোথায় সেই মরা পোড়া গন্ধ? দিব্যি ঝকঝকে আকাশ, স্বচ্ছ রোদ্দুর। খানিক ভেবাচেকা খেয়ে সে তাকায় চপল মামার দিকে। মামার মুখ গম্ভীর। বোকা বোকা স্বরে প্রবাল জিজ্ঞাসা করে, এত ধোঁয়া কোথা থেকে এলো বলো তো মামা? ধোঁয়া? কোথায়? মামার গলায় এক রাশ বিস্ময় ঝরে পড়ে। এইবার প্রবালের অবাক হওয়ার পালা। এত ধোঁয়ার ঝড়, এত উত্তাপ, ওই জঘন্য মরা পোড়া গন্ধ, এই সব কিছুই মামা অনুভব করেননি নাকি? কিছু বুঝতে না পেরে চপল মামার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে প্রবাল। প্রবালের দৃষ্টি থেকে হয়তো কিছু বুঝতে পারেন মামা। বলেন, কি দেখেছো তুমি? এতক্ষণে সুযোগ পেয়ে গড়গড় করে সবটা বলে যায় প্রবাল। বলতে বলতে খেয়াল করে মামার ভ্রু জোড়ার মাঝে ভাঁজটা আস্তে আস্তে গভীর হচ্ছে। প্রবালের কথা শেষ হবার সাথে সাথে একটা গাঢ় দীর্ঘশ্বাস ফেলেন চপল মামা। তারপর নিজের গলা থেকে একটা কবচ সমেত সরু হাড় খুলে প্রবালের গলায় পরিয়ে দেন। প্রবাল প্রশ্ন করে, এটা কি মামা? রক্ষা কবচ, আমার গুরুদেবের করে দেবা। এটা গলায় থাকলে তুমি অনেকটা সুরক্ষিত। সুরক্ষিত? প্রবালের গলায় বিস্ময়ের উষ্মা। ওই কাপালিকের আত্মা তোমাকেও নিয়ে যেতে এসেছিল, তাই তুমি ওই ধোঁয়ার ঝড় দেখতে পেয়েছো। তোমার ভাগ্যের জোর, কিংবা আমি ছিলাম বলেই হয়তো সে তার কাজে সফল হতে পারেনি, কিন্তু তাই বলে সে চেষ্টা ছেড়ে দেবে এই কথা তো জোর দিয়ে বলা যায় না। তাই আপাতত এই রক্ষা কবচটা তোমার গলাতেই থাক। ধীরে ধীরে কথাগুলো বললেন চপল মামা। কিন্তু মামা, আপনি তো তবে অসুরক্ষিত হয়ে পড়লেন। স্নিগ্ধ হাসেন চপল মুখার্জি। বলেন, সে একটু হলেও নিজেকে রক্ষা করার আরো কিছু ক্ষমতা আমার জানা আছে, বুঝলে পাগনাবাবু? এতক্ষণে আবার পুরোপুরি ধাতস্থ হয়েছে প্রবাল। মনে সাহসও ফিরে এসেছে। আবারও সে শ্মশানের আশপাশটা খুঁটিয়ে দেখতে শুরু করে। আপাতত প্রবালরা যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার পাশেই স্তূপ করে রাখা ইট সিমেন্টের টুকরো। তার পাশে বেশ খানিকটা জায়গা জুড়ে খোঁড়াখুড়ির চিহ্নও স্পষ্ট। এটা দেখে প্রবাল আন্দাজ করে নেয় যে এইখানেই হয়তো কালী মন্দিরটা ছিল। আপাতত সেটা ভেঙে নতুন মন্দিরের কাজ চলছিল। চপল মামা একটু দূরে একটা বিশাল বটগাছের দিকে এগিয়ে যাচ্ছেন দেখে প্রবালও পিছু নিল। বিরাট বটগাছ, সেটার থেকে অসংখ্য ঝুড়ি নেমে গাছের তলাটাকে ঝুপসি করে ফেলেছে। ঠিক করে সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না বলে জায়গাটা দেখলেই মনে হয় সেখানে জমাট বেঁধে আছে নারকীয় অন্ধকার। কিছুক্ষণ আগের হারিয়ে যাওয়া ভয়টা আবার মাথা চড়া দেয় প্রবালের মনে। চপল মামা কিন্তু বেশ নির্বিকার। স্বাভাবিক ছন্দে গাছের তলায় এদিক সেদিক দেখছিলেন উনি। কিছু খুঁজছেন নাকি মামা? প্রবালের প্রশ্নে ঘাড় নাড়েন চপল মামা। বলেন, নিতাই বলেছিল সেই কলসিটা এখানেই কোথাও রেখেছে, সেটাই খুঁজছি।
কলসি মানে সেই কাপালিকের অস্থি খুঁজছেন চপল মামা, কিন্তু কেন? মনে প্রশ্নটা আঁতিপাতি করলেও চপল মামার গম্ভীর মুখ দেখে নিজেও চুপ করে থাকে প্রবাল। স্যাঁতস্যাঁতে পিচ্ছিল জায়গাটায় অল্প খোঁজাখুঁজি করতেই চপল মামা পেয়ে গেলেন কলসিটা। মাটির কলসি হলেও বহু বছর মাটির নিচে থাকার কারণেই হয়তো সেটার রং বর্তমানে কুচকুচে কালো। কলসির মুখে বাঁধা কাপড়টা হয়তো এককালে লাল ছিল, কিন্তু সময়ের পলি পড়ে আপাতত সেটা বিবর্ণ। কলসিটাকে তুলে নিয়ে ভালো করে পরীক্ষা করতে থাকেন চপল মামা। এদিকে উত্তেজনায় প্রবালের হৃদস্পন্দন প্রায় দ্বিগুণ। এই কলসিটাই তার মানে যত সমস্যার মূল। এর ভিতরেই রয়ে গেছে সেই নরপিশাচ কাপালিকের অস্থি, যে অস্থি আজও ভীষণভাবে জীবন্ত। ভয়ের সাথে সাথে কেমন যেন একগা ঘিন ঘিনে অস্বস্তি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে প্রবালকে। চপল মামা হঠাৎই মুখ তুলে উপর দিকে তাকান, সাথে সাথে মামাকে অনুসরণ করে প্রবালও। আর তাকিয়েই বিস্ময়ে স্তব্ধ হয়ে যায় প্রবাল। এসব কি দেখছে ও? কোথা থেকে যেন অসংখ্য কাক এসে বসেছে বটগাছটার উপরে, শয়ে শয়ে কাক। কিন্তু এই এতগুলো কাক একেবারে নিঃশব্দে নিমেষের মধ্যে কোথা থেকে এলো সেটা প্রবাল কিছুতেই বুঝতে পারে না। কাকগুলো কোনো রকমের আওয়াজ করছে না, শুধুই হলদেটে লাল চোখ মেলে চেয়ে আছে ওদের দিকে। প্রবালের মনে হলো হঠাৎ করেই কে যেন বাতাসের টুঁটি টিপে ধরেছে। একটু আগেও বয়ে চলা ঝিরিঝিরি বাতাস এখন এক্কেবারে উধাও। আরও একটা বিষয় খেয়াল করে প্রবাল, শ্মশান চত্বরটা যেন বড্ড বেশি চুপচাপ, যেন কোনো অদৃশ্য শক্তি বাইরের সব আওয়াজকে শ্মশান চত্বরের বাইরে গলা টিপে খুন করে ফেলেছে। আকাশে আবার জমতে শুরু করেছে একটু আগের দেখা সেই কালো ধোঁয়া। শ্মশানের উত্তাপ আবারও বাড়ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রবালের, কেমন যেন ঘোর ঘোর লেগে গিয়েছিল প্রবালের। আবারও সম্বিত ফেরে চপল মামার ডাকে। প্রবাল, ওই ভাঙা মন্দিরের ইটের স্তূপের পাশে একটা কোদাল পড়ে থাকতে দেখেছি, চটপট নিয়ে এসো তো। বিনা বাক্য ব্যয়ে প্রবাল এনে দেয় সেটা হাতে নিয়ে গাছের নিচের মাটি খুঁড়তে শুরু করেন চপল মামা। কিছুটা খোঁড়ার পর সেই মাটির কলসিটা সেখানে পুঁতে দেন। সমস্ত কাজটা করবার সময় মামা বিড়বিড় করে কি যেন মন্ত্র পাঠ করে গেলেন, যার বিন্দু বিসর্গও প্রবাল বুঝতে পারল না। হাতের কাজ সেরে গম্ভীর মুখে উঠে দাঁড়ালেন মামা। তারপর প্রবালের হাত ধরে তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে বললেন, সময়টা ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে ভাগনাবাবু, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। শ্মশানের রাস্তা ছেড়ে গ্রামের মূল রাস্তায় আসার পর চপল মামা আবার মুখ খুললেন। কতকটা আদেশের স্বরেই প্রবালকে বললেন, শোনো, তুমি এখন সোজা বাড়ি চলে যাও, আর মামাবাবুকে বলো বিকেল ঠিক 4টের সময় আমি তোমাদের বাড়ি যাব। উনি যেন গাঁয়ের লোকজনদের খবর দেন, তখন আমি সবার সামনে যা বলার বলবো। আর হ্যাঁ, তুমি যে এখন আমার সাথে শ্মশানে গেছিলে সে কথা এখনই তোমার মামাবাবুকে বলার দরকার নেই, কেমন? কথাগুলো বলে চপল মামা নিজের বাড়ির রাস্তা ধরলেন, আর প্রবাল হাঁটা লাগালো মামা বাড়ির উদ্দেশ্যে। মাথার ভিতরটা তার তালগোল পাকিয়ে গেছে। এই তো এখানে দিব্যি রোদ্দুর, শান্ত হাওয়া বইছে, পাখিদের কলরব শোনা যাচ্ছে। তবে শ্মশানে অমন অদ্ভুত পরিস্থিতি কেন তৈরি হচ্ছে বারবার? চপল মামা কি এর সমাধান করতে পারবেন? চপল মামার কথা মতো ঠিক বিকেল 4টেতেই ভরে ওঠে জমিদার বাড়ির বৈঠকখানার ঘর। প্রবাল দেখে গ্রামের প্রতিটা লোকের চোখমুখী থমথম করছে। সবার চোখই গাঁয়ের অন্তিম ভরসা চপল ঠাকুরের উপর নিবদ্ধ। চপল মামার মুখও আজ বেশ ভয়ানক গম্ভীর। প্রবালের মামাবাবুও যে বেশ বিচলিত তার অপ্রতিভ কণ্ঠ শুনেই বোঝা গেল। তিনি কতকটা করুণ স্বরেই জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ঠাকুর মশাই, হঠাৎ এমন জরুরি তলব যে? ব্যাপারটা খুবই গুরুতর জমিদার বাবু, আমাদের হাতে আর বেশি সময় নেই। আজ বেলার দিকে আমি একবার শ্মশানে গেছিলাম,
সেখানকার পরিস্থিতি বেশ ভয়াবহ। এই গাঁয়ের প্রত্যেকেই আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে সেই নরপিশাচ কাপালিক আর তার অমানবিক কাজকর্মের কথা শুনে আসছি, কিন্তু সময়ের পলির আস্তরণের তলায় সত্যটা প্রায় চাপা পড়ে গেছিল। আমরা ভুলে গেছিলাম যে শ্মশানের মা কালীর মন্দিরটা কোনো সাধারণ শ্মশান কালীর মন্দির নয়। সেখানে মা কালীকে উদ্দেশ্য প্রণোদিতভাবেই প্রতিষ্ঠা করা হয়েছিল এই গাঁকে রক্ষা করার জন্য, ওই নরপিশাচের অস্থিকে পাহারা দেবার জন্য। কিন্তু আমরা সেটা ভুলে গেলাম। মন্দির সংস্কার করার জন্য মাকে সরিয়ে আনা হলো জমিদার বাড়িতে, আর সেই নরপিশাচ হয়ে গেল মুক্ত। তার অতৃপ্ত ক্রুদ্ধ আত্মা তার সেই ফেলে যাওয়া কাজ, 108টি মানুষের অগ্নি আহুতি, তাকে সম্পূর্ণ করতে আবার উঠে পড়ে লাগলো। এখন সে বিদেহী আত্মা মাত্র, তার ক্ষমতা অসীম, আর সবচেয়ে কঠিন হচ্ছে তার সাথে লড়াই করা। আজ আমি শ্মশানে গিয়ে সেখানকার অবস্থা দেখে বুঝেছি তার 108টি আহুতি সম্পূর্ণ হতে আর বেশি দেরি নেই। আর এই আহুতি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেই ওই নরাধমের আত্মা দেবী ধূমাবতীর কৃপায় হয়ে যাবে অসীম শক্তিধর। তখন যে সে কি কি করবে তা বলা অসম্ভব হলেও আন্দাজ করা যেতেই পারে। এক টানা এতগুলো কথা বলে চুপ করলেন চপল মামা। বৈঠকখানায় উপস্থিত প্রতিটা মানুষ আসন্ন আতঙ্কের চিন্তায় প্রায় ভাষাহীন। মামাবাবুই কোনো ক্রমে জিজ্ঞেস করলেন, ঠাকুর, এখন তাহলে উপায়? উপায় যে ঠিক কি তা আমিও সঠিক জানি না, তবে একটা চেষ্টা তো করতেই হবে জমিদার বাবু। বিনা প্রতিরোধে তো আর ছেড়ে দিতে পারি না। তাই আমি ঠিক করেছি আজ রাতে আমি শ্মশানে একটা যজ্ঞ করব, একটা শেষ চেষ্টা করব শয়তানটাকে শেষ করার। কিন্তু মুশকিল হচ্ছে সে ঠিক কতটা শক্তিধর তা আমার জানা নেই। তাই আজ রাতটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা আমি এখনই বলতে পারছি না। তাই আমি আদেশ দিচ্ছি, আজ যেন সন্ধ্যার পর কেউ বাড়ির বাইরে না বেরোয়, আর কেউ যেন ভুল করেও শ্মশানের দিকে না যায়। গেলে তার প্রাণ রক্ষার দায়িত্ব কিন্তু আমার নয়। আমি রাত 9টার পরে যজ্ঞে বসবো, সম্পূর্ণ একা। কাল ভোর 4টের সময় জমিদার বাবু আপনি কয়েকজন লোক নিয়ে শ্মশানে যাবেন। যদি আমি সফল হই তবে তো কথাই নেই, আর যদি বিফল হই তবে আমার মৃতদেহটা সৎকার করে দেবেন। চপল মামার শেষ কথাগুলো খুবই কঠিন শোনালো প্রবালের কানে। কথাগুলো শেষ করে চপল মামা আর দাঁড়ালেন না। বৈঠকখানায় এতক্ষণ ভিড় করে থাকা মানুষগুলোর মধ্যেও বেশ হুড়োহুড়ি দেখা গেল। প্রবাল বুঝল এরা মামার কথার অবাধ্য হবে না। সবার মধ্যেই বাড়ি ফিরে যাওয়ার তাগিদ দেখা যাচ্ছে। একটা মানুষ নিজের জীবন বিপন্ন করে গোটা গ্রামকে রক্ষা করতে যাচ্ছে, সেদিকে কারো খেয়াল নেই। সবার কাছে নিজের প্রাণ বাঁচানোর তাগিদই বড় হয়ে উঠেছে। চপল মামার জন্য মনটা হু হু করে ওঠে প্রবালের। আজ জমিদার বাড়িতেও নম নম করে সন্ধ্যারতি হলো। মামাবাবু সন্ধ্যার আগেই বাড়ির ফটকে তালা লাগিয়ে দিলেন। এদিকে প্রবালের মনে শান্তি নেই। মাত্র সকালেই আলাপ হওয়া চপল মামার জন্য মনটা বড্ড ছটফট করছে। আজ সকালে সে নিজে তো শ্মশানে গিয়ে দেখেছে যে সেখানের পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ। সেই ভয়াবহ পরিস্থিতিতে মামা একা থাকবেন সারা রাত। এটা মনে পড়লেই এক তীব্র অস্বস্তি গ্রাস করছে প্রবালকে। হঠাৎই নিজের গলার কাছে হাত যেতেই চমকে ওঠে সে। এ কি, চপল মামার রক্ষা কবচটা তো আমার গলাতেই রয়ে গেছে। মামা বলেছিলেন ওটা ওনার গুরুদেবের দেওয়া। এই কবচটা ছাড়া চপল মামা সারা রাত শ্মশানে কেমন করে কাটাবেন? যদি কোনো বিপদ হয়। না, আর ভাবতে পারে না প্রবাল। সিদ্ধান্ত তার নেওয়া হয়েই গেছে। তাকে আজ রাতে শ্মশানে যেতেই হবে, তাতে যা হয় হবে। একটা মানুষ শুধুমাত্র গ্রামের লোকগুলোর কথা ভেবে যদি নিজের জীবন বিপন্ন করে যজ্ঞ করতে পারে, তবে তার প্রাণ বাঁচানোর জন্য প্রবালও শ্মশানে যেতেই পারে। রাত 8টার মধ্যেই খাওয়া দাওয়ার পাট চুকে গেল জমিদার বাড়িতে। মামাবাবু গম্ভীর মুখ করে শোবার ঘরে গিয়ে ঢুকলেন।
প্রবালও চুপচাপ নিজের ঘরে অপেক্ষা করতে লাগলো। প্রায় 9:30 নাগাদ নিঝুম হয়ে এলো জমিদার বাড়ি। মামিও কাজকর্ম সেরে শোবার ঘরে গিয়ে ঢুকে গেছেন। ঠাকুর চাকররাও যে যার ঘরে। সেই সুযোগে চুপচাপ বিছানা ছাড়ল প্রবাল। নিঃশব্দে নেমে এলো একতলায়। রান্নাঘরের পাশে খিড়কি দরজাটায় যে তালা দেওয়া হয় না, সেটা সে আগেই দেখে রেখেছিল। সেটা দিয়ে চুপচাপ বাড়ির বাইরে এসে দাঁড়ায় সে। কিন্তু মামাবাবু বাড়ির ফটকে তালা দিয়ে রেখেছেন। অগত্যা অল্প খোঁজাখুঁজি করতে হলো প্রবালকে। শেষ পর্যন্ত পুরনো গোয়াল ঘরের পাশে একটা মই পড়ে থাকতে দেখে হাতে যেন স্বর্গ পেল। মই বেয়ে উঠে পাঁচিল টপকে রাস্তায় পড়তে কোনো অসুবিধাই হলো না তার। তারপর আর কাল বিলম্ব না করে সে দৌড় দিল শ্মশানের দিকে। এখন রাত প্রায় 10টা। গ্রামের দিকে রাত 10টা মানে বেশ গভীর রাত। আর আজকে তো কথাই নেই। শেয়াল কুকুরগুলো পর্যন্ত মনে হয় আতঙ্কে গা ঢাকা দিয়ে আছে। শ্মশানের রাস্তায় স্ট্রিট লাইট আছে, কিন্তু সেগুলো মৃত মানুষের ম্লান দৃষ্টির মতোই ঘোলাটে। ঝড়ের বেগে দৌড়াচ্ছিল প্রবাল। প্রায় শ্মশানের কাছে এসে গেছে সে। ঠিক সেই সময় একটা অন্যরকম আওয়াজে মুখ তুলে উপরের দিকে তাকায় প্রবাল। আর তাকাতেই স্থির হয়ে যায় তার গতি। তার ঠিক মাথার উপর দিয়ে উড়ে চলেছে প্রায় 100 খানেক কাক। তারা ঠিক উড়ছে না, যেন প্রবালকে অনুসরণ করছে। প্রবাল থামতে তারাও থেমে গেল। যেন আশ্চর্য কোনো জাদু বলে শূন্যে ঝুলন্ত অবস্থাতেই স্থির হয়ে আছে বাকিগুলো। ভয়ে প্রবালের গলা শুকিয়ে আসে, কিন্তু তার থামলে চলবে না। কবচটা মামাকে দিতেই হবে। অন্তিম সাহসে ভর করে আবার দৌড়াতে শুরু করলো প্রবাল। শ্মশানে ঢুকতেই চোখে পড়ে চপল মামাকে। মামাকে দেখে বিস্মিত হয় প্রবাল। গতকাল থেকে আজ পর্যন্ত দেখা চপল মামার সাথে এনার কোনো মিল নেই। সেই প্যান্ট শার্ট পরা মামা এখন গরদের ধুতি পরে আছেন। অন্যান্য তান্ত্রিকদের মতো রক্তাম্বর পরেননি। মামার সামনে একটা যজ্ঞকুণ্ড, সেখানে আগুন জ্বলছে। পায়ে পায়ে সেদিকে এগিয়ে যায় প্রবাল। প্রবালকে দেখেই চমকে ওঠেন মামা, রেগেও যান। কড়া গলায় বলেন, তোমার অ্যাডভেঞ্চারের লোভ এখনো যায়নি? সকালে তো মরতে মরতে বেঁচেছো, এখন আবার কি করতে এসেছো এখানে? এখানে সিনেমার শুটিং চলছে না। আমি আপনার কবচটা ফেরত দিতে এসেছি। আপনি বলেছিলেন ওটা আপনার গুরুদেব বানিয়ে দিয়েছেন আপনার সুরক্ষার জন্য। আজ এই বিপদকালে ওইটাই আপনার সাথে যদি না থাকে তাহলে তো ক্ষতি হতে পারে আপনার। তাই জন্য আমতা আমতা করে বলে প্রবাল। প্রবালের কথাই নরম হয়ে আসে চপল মামার কণ্ঠস্বর। বিস্ময় স্থান নেয় তার কণ্ঠে। তুমি আমার কথা ভেবে এত রাতে এখানে এসেছো? এতে তোমার জীবন বিপন্ন হবে সেটা জেনেও? প্রবাল উত্তর দেয় না, চুপ করে মাটির দিকে তাকিয়ে থাকে। চপল মামা আবার কথা বলে ওঠেন, কিন্তু এখান থেকে এখন তো তোমার ফিরে যাওয়াটা সম্ভব নয় প্রবাল। এসেই যখন পড়েছ তখন এখানেই থাকো। তারপর নিজেই উঠে পড়েন আসন ছেড়ে। এসে দাঁড়ালেন প্রবালের সামনে। প্রবাল গলা থেকে রক্ষা কবচটা খুলে মামার দিকে এগিয়ে দেয়। মামা সেটা পরে নিয়ে একটা শুকনো ডাল দিয়ে একটা বৃত্ত আঁকেন। তারপর একটা মাটির পাত্র থেকে খানিকটা তরল নিয়ে প্রবালের দিকে ভালো করে ছিটিয়ে দেন। তারপর গম্ভীর গলায় আদেশ দেন, ওই বৃত্তের মধ্যে চুপচাপ বসে থাকবে। আজ রাতে হয়তো অনেক কিছুই দেখবে। মনে রাখবে, সবই মায়া, কিছুই বাস্তব নয়। তবে যাই দেখো না কেন, ওই বৃত্ত ছেড়ে বের হবে না। প্রবাল বসে পড়ে। মামা আবার তার নিজ আসনে ফিরে যান। এরপর শুরু হয় মন্ত্রোচ্চারণ। এক নাগারে সেই মন্ত্র শুনতে শুনতে একটু ঢুলুনি এসে গিয়েছিল প্রবালের। হঠাৎ কি যেন একটা অস্বস্তিতে চটক কাটে তার। অতি সাবধানে মুখ তুলে তাকায় প্রবাল। অন্তত 100 কালো দাঁড় কাক তাকে ঘিরে ফেলেছে। এই রাতেও তাদের হলদেটে চোখ বেয়ে গড়িয়ে পড়ছে ঘৃণা। কালো চঞ্চুগুলো চকচক করছে, যেন এখনই ঠুকরে মেরে ফেলবে প্রবালকে। দাঁতে দাঁত চেপে নিজেকে স্থির রাখে প্রবাল। মনে মনে বিড়বিড় করে, সবই মায়া, কিছুই বাস্তব নয়। তারপর খটাখট শব্দে ভরে গেল চারিদিক। কাদের যেন উল্লাসের হাসিতে শিউরে উঠতে লাগলো চারপাশ।
সভয়ে চারিদিকে চেয়ে দেখল প্রবাল। হঠাৎ করেই যেন কাকগুলো সব কঙ্কাল হয়ে গেছে, আর সেই রাশি রাশি কাকের কঙ্কাল যেন মত্ত উল্লাসে নেচে বেড়াচ্ছে। তাদের অস্থিতে অস্থিতে ঠোকা লেগেই ওই খটখট আওয়াজটা তৈরি হচ্ছে। সেই ভয়ঙ্কর শব্দে তখন শ্মশান চত্বরে কান পাতা দায়। হঠাৎই বিশ্রী প্রতিগন্ধে ভরে ওঠে চারপাশ। প্রবালের নাড়ি ভুড়ি উঠে আসার জোগাড়। কোনো রকমে বিবমিষা দমন করে প্রবাল। এরপর আকাশ বাতাস জুড়ে একটা হাহাকার উঠল। গাঢ় কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠে আসতে লাগলো মাটি ফুঁড়ে। এলোমেলো বাতাসের শব্দ শুনে মনে হচ্ছে যেন কেউ করুণ সুরে কাঁদছে। শ্মশানের তাপমাত্রা আবার বাড়তে শুরু করলো। ঠিক তখনই ফিস ফিস করে চপল মামা বলে উঠলেন, সে আসছে, যাই হয়ে যাক ভয় পাবে না, আর নিজের জায়গা ছেড়ে উঠবে না। প্রবাল প্রত্যুত্তরে কিছু বলার আগেই একটা নীলচে বিদ্যুৎ লতা চিরে ফেললো আকাশটাকে। আর সেই চিরে দুফাক হয়ে যাওয়া আকাশ থেকে ক্ষুধার্ত অজগরের মতো কালো ধোঁয়ার কুণ্ডলী আছড়ে পড়ল শ্মশান ভূমিতে। সেই ধোঁয়ার কুণ্ডলীর সাথে যোগ দিল ধুলোর রাশি। আস্তে আস্তে সেগুলো ঝড়ের রূপ নিল। সেই ঝড়ের গর্জনে কান পাতা দায়। প্রবাল ভয়ে চোখ বন্ধ করে নিল। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওর। ঝড়ের দাপটে প্রবালের মনে হচ্ছে যেন এক্ষুনি সে ওই বৃত্ত থেকে ছিটকে পড়বে বাইরে। ঝোড়ো হাওয়া চুম্বকের মতো টানছে প্রবালকে। এই সবের মাঝেই প্রবালের কানে ভেসে আসছে চপল মামার মন্ত্রোচ্চারণের আওয়াজ। কোনো ক্রমে চোখ খুলে মামার দিকে তাকায় প্রবাল। বজ্রাসনে বসে দুই হাত বিশেষ মুদ্রায় বুকের কাছে রেখে অনর্গল মন্ত্রোচ্চারণ করে যাচ্ছেন মামা। ঘামে ভিজে যাচ্ছে ওনার সর্বাঙ্গ। শরীরের সমস্ত মাংসপেশি ফুলে উঠেছে মামার। এইবার ঘটল এক আশ্চর্য ব্যাপার। সেই কুণ্ডলীকৃত কালো ধোঁয়া যা এতক্ষণ ক্রুদ্ধ অজগরের মতো ছটফট করে বেড়াচ্ছিল গোটা শ্মশান চত্বরে, এইবার আস্তে আস্তে সেটা রূপ বদলাতে শুরু করলো। আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠল এক মনুষ্য অবয়ব। ধোঁয়া আর ধুলোই বানানো তার শরীর। আবারও অসম্ভব মরা পচা গন্ধে ভরে গেল চারপাশ। জান্তক গর্জন করে উঠল সেই ছায়ামূর্তি, যেন বহু বছর পর নরকের অন্ধকার থেকে জেগে উঠেছেন মৃতদের রাজা। সেই মূর্তি রোষে উন্মত্ত, আর তার যাবতীয় রোষানলের অভিমুখ চপল মামার দিকে। অপরদিকে মামা কিন্তু নিবিষ্ট মনে মন্ত্রোচ্চারণেই ব্যস্ত। এইবার ভয়ে কাঁপতে শুরু করেছে প্রবাল। দর দর করে ঘামছে সে। হাঁটু দুটো যেন দুর্বল হয়ে আসছে। তবুও অন্তিম সাহসে ভরসা করে চপল মামার দিকে তাকায় প্রবাল। বজ্রাসনে বসে মামা তখন জ্বলন্ত আগুনে আহুতি দিলেন কিছু মন্ত্রপুত চাল আর সিঁদুরে চর্চিত দূর্বা। দাউ দাউ করে জ্বলে উঠল অগ্নিকুণ্ড। ধোঁয়া আর ধুলো দিয়ে তৈরি সেই ভয়াবহ মূর্তি তখন মামার মুখোমুখি দাঁড়িয়ে। আগুনে মামা আহুতি দেবার পরেই তীব্র রোষানলে আকাশ পাতাল কাঁপিয়ে হুঙ্কার করে ওঠে সেই মূর্তি। তারপর এক পা করে এগিয়ে যেতে থাকে মামার দিকে। তার সঙ্গে সঙ্গেই কোথা থেকে যেন ধেয়ে এলো প্রবল তুফান। শনশন আওতায় তুলে হঠাৎই যেন তুমুল বাতাস ঝাঁপিয়ে পড়ল তাদের ঘিরে। চপল মামা আর কাল বিলম্ব না করে দ্রুত হস্তে সেই কলসি থেকে কিছু একটা বের করে ছুঁড়ে দিলেন আগুনের ভেতর। আর তারপরেই শুরু হলো মহাপ্রলয়। মুহূর্তে দ্বিগুণ হয়ে গেল ঝড়ের তেজ। তার প্রকোপে বটগাছটা শিকড় সমেত উপড়ে যাওয়ার উপক্রম। ক্রুদ্ধা প্রকৃতি যেন প্রলয়ঙ্কারী রূপ ধারণ করেছে। পৃথিবীর টুটি টিপে সবকিছু নাড়িয়ে দিচ্ছে। প্রবালের মনে হলো এই ঝড় আর কিছুক্ষণ চললে তার পক্ষে আর বসে থাকা সম্ভব হবে না। এদিকে সেই ভয়ঙ্কর মূর্তি আরো খানিকটা এগিয়ে গেছে মামার দিকে। ভয়ে কাঠ হয়ে যায় প্রবাল। মূর্তির দুটো হাত আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মামার দিকে, অথচ মামার চোখ বন্ধ। চিৎকার করে ওঠে প্রবাল, কিন্তু তার গলা শুষ্ক, আওয়াজ বের হয় না। মূর্তিটা এখন মামার খুব কাছাকাছি চলে এসেছে। দুজনের মাঝে শুধু অগ্নিকুণ্ডটার ব্যবধান। মূর্তিটা সামনের দিকে ঝুঁকে পড়ে, মামাকে ধরার উদ্দেশ্যেই হয়তো। আর ঠিক তখনই দপ করে একটা অগ্নিশিখা অগ্নিকুণ্ড থেকে লাফিয়ে ওঠে।
পলকেই সেটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে সেই ভয়াবহ মূর্তিটাকে, ঠিক যেমন অজগর তার নাক পাশে আবদ্ধ করে রাখে নিজের শিকারকে। ছটফট করে ওঠে সেই ভয়াবহ ছায়ামূর্তি। তার গগনভেদী চিৎকারে চরাচর দুলে ওঠে। প্রবালের চোখের সামনেই সেই ধোঁয়া আর ধুলোই তৈরি ছায়ামূর্তি নিমেষেই আগুনের এক জ্বলন্ত মূর্তিতে পরিণত হয়। আশপাশ থেকে অসংখ্য কাক একসঙ্গে ডাকতে শুরু করে, আর সব কিছু ভেদ করে প্রবালের কানে আসে এক বীভৎস খুনখুনে হাসির আওয়াজ, যেন কোনো বৃদ্ধা ভারী বিদ্রুপে হাসছে। আর সহ্য করতে পারে না প্রবাল। চোখের সামনে সবকিছু ছেঁড়া কাপড়ের মতো দুলে ওঠে তার। অজ্ঞান হয়ে ঢলে পড়ে মাটির কোলে। প্রবালের যখন জ্ঞান ফেরে তখন ভোর হয়ে গেছে। আকাশে ফিকে আলোর আভা। চোখ চেয়ে দেখে চপল মামা আর মামাবাবু তার মাথার পাশে বসে। ধরফর করে উঠে বসে প্রবাল। ভালো করে চেয়ে দেখে চারপাশ। শ্মশান ভূমি এখন শান্ত। ফুরফুরে মিষ্টি হাওয়া দিচ্ছে চারপাশে। কোথাও কোনো বিভীষিকা নেই। উদ্গ্রীব হয়ে প্রবাল প্রশ্ন করে, চপল মামা, ওই মূর্তিটা কোথায় গেল? মিষ্টি করে হাসেন মামা। ওনার ক্লান্ত মুখে বিজয়ীর জ্যোতি খেলে বেড়াচ্ছে। বললেন, পবিত্র অগ্নি গ্রাস করেছে পৃথিবীর গ্লানিকে। তারপর মামাবাবুর উদ্দেশ্যে বললেন, আপনার এই ভাগনাটির জন্যই আমি আজ বেঁচে আছি। আমার কাজে সফল হতে পেরেছি। আমার রক্ষা কবচটা ভুলবশত রয়ে গেছিল ওর কাছে। ও যদি গত রাতে শুধুমাত্র আমার কথা ভেবে সেটা ফেরত দিতে এখানে না আসতো, তবে যে কোনো কিছু হতে পারতো আমার সাথে। খুব সাহসী আর পরোপকারী ছেলে আপনার ভাগনা। কিন্তু ঠাকুর মশাই, আপনার রক্ষা কবচ ওর কাছে গেল কেমন করে? একরাশ বিস্ময় ঝরে পড়ে মামাবাবুর গলা বেয়ে। হেসে ওঠেন চপল মামা। বলেন, সে পরে বলবো ক্ষণ, এখন বাড়ি যাওয়া যাক। শিউলিবাড়ি গ্রাম আবার তার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। শ্মশানে মা কালীর মন্দির প্রায় তৈরি হয়ে গেছে। সামনের অমাবস্যায় মা আবার ফিরে যাবেন শ্মশানে। তারই প্রস্তুতিতে গোটা গ্রামে একটা উৎসব ভাব। কিন্তু এদিকে প্রবালের ছুটি শেষ। এইবার তাকে বাড়ি ফিরতে হবে। এতদিন চপল মামার প্রতি ভালোবাসা, নির্ভরতা, বিশ্বাস আর সর্বোপরি শ্রদ্ধা কয়েক গুণ বেড়ে গেছে প্রবালের। ফেরার দিন সকালবেলা শেষবার দেখা করতে গিয়ে প্রণাম করতেই মামা তাকে সস্নেহে বুকে জড়িয়ে ধরেন। সুযোগ বুঝে মনে খচখচ করতে থাকা প্রশ্নটা করেই ফেলে প্রবাল। মামা, সে রাতে যখন আগুন গ্রাস করেছিল ওই পিশাচটাকে, তখন এক বৃদ্ধার হাসি শুনেছিলাম আমি। উনি কে? হেসে ফেলেন চপল মামা। বলেন, আরে তোমার দেখি বড় বেশি আগ্রহ। শোনো, দেবী ধূমাবতীকে যে কেবল ওই নরাধম কাপালি কি তুষ্ট করে ব্যবহার করতে পারে এমনটা তো নয়। সেদিনের ব্যাপারটা অনেকটা বিষক্ষয়ের মতো হয়ে গিয়েছিল। যাকে ছাড়ো, এইসব হচ্ছে তন্ত্রের অনেক গূঢ় বিষয়। এসব নিয়ে মাথা না ঘামানোই ভালো। মাথা নিচু করে নেয় প্রবাল। তারপর মলিন স্বরে আর্জি জানায়, মামা, ভবিষ্যতে কোথাও এমন আরো কোনো সমস্যার সম্মুখীন হলে আমায় কিন্তু ডাকবেন প্লিজ। চপল মামা সস্নেহে তার মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলেন, সে দেখা যাবে।